সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজমের নতুন একটি লেকচার 41। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেকচার অফ এসি সার্কিট। এসি সার্কিটের আমরা যত ক্লাস করেছি, প্রথমে একটি রেজিস্টিভ সার্কিটকে কল্পনা করেছি। জাস্ট অনলি রেজিস্টর এসি সোর্সের সাথে অ্যাক্রোসে সংযোগ করে, এরপরে একটি ইন্ডাক্টর এসি সোর্সের অ্যাক্রোসে সংযোগ করে, এরপরে একটি ক্যাপাসিটর এসি সোর্সের অ্যাক্রোসে সংযোগ করে, এরপরের আমরা একটি ক্লাস দেখেছি যেখানে রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকট্যান্স বের করেছিলাম, অর্থাৎ রেজিস্টর ও ইন্ডাক্টর সিরিজে সংযোগ করে যে অপারেটর দিয়ে অ্যানালাইসিস করেছিলাম। এরপরে রেজিস্টর ক্যাপাসিটর অ্যানালাইসিস করা হয়েছে। আজকে সমস্ত থিওরি যা কিছু শিখেছি সব এক জায়গাতে অ্যাপ্লাই করব। সেটা কি, একটা সিরিজ সার্কিটে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সবগুলোকে একসাথে কম্বাইন করে ফেলবো। তাহলে কম্বাইন করলে কি রেজাল্ট আসে সেটাই আমাদের এখন লক্ষণীয় বিষয়। ওকে, খুবই সহজ ব্যাপার। আপনারা যদি প্রিভিয়াস ক্লাস দেখে থাকেন, এই ক্লাস কিছুই কঠিন মনে হবে না। ওকে, তো শুরু করা যাক। লেটস স্টার্ট। তো রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটি সিরিজে সংযোগ করে তাদের আড়াআড়িতে বা অ্যাক্রোসে সাপ্লাই ইএমএফ প্রয়োগ করলে, এসি সাপ্লাই ইএমএফ প্রয়োগ করলে তাদের মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হয়। ওকে, তো রেজিস্টরের মান রেজিস্ট্যান্স আর, ইন্ডাক্টরের মান ইন্ডাকট্যান্স এল, ক্যাপাসিটর এর মান ক্যাপাসিট্যান্স সি। বাট আর এর একক ওহম, এল এর একক হেনরি, সি এর একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। তো আমাদের ওহম যদি বানাতে পারি তাহলে সার্কিট সমাধান সহজ হবে। একই যদি একক বিশিষ্ট বাধাগুলাকে একসাথে করা যায় তাহলে কি হবে, আমাদের একটা টোটাল ফাইনাল আমরা মোট ইম্পিডেন্স বাধা বের করতে পারি। এই সার্কিটের টোটাল বাধা বের করতে পারি। তো এলকে আমাদের হেনরি বা মিলি হেনরিতে না রেখে কিসে নিতে হবে, ওহমে নিতে হবে। তো আমরা জানি এক্সেল হলো কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এক্সেল সমান কি 2 f l। তাহলে এই এক্সেলের একক এবার ওহম। সি, আমরা এক্সি বের করব, ঠিক আছে। তো এক্সি মানে কি 1/2 f c। এবার এর একক ওহম। এবার ওহম রেজিস্ট্যান্সের একক ওহম। এবার তিনটাকে কি করলে, সমাধান করলে একটা আমরা মোট বাধা পাবো, যে বাধাকে ইম্পিডেন্স বা জেড নামে অভিহিত করা হয়। ওকে, তাহলে আমরা লিখব কোথা থেকে, লেট এ সোর্স অফ অল্টারনেটিং ইএমএফ গিভেন বাই ইকুয়াল টু, আমরা যদি সোর্সে ইএমএফ প্রয়োগ করি তাহলে সেটা কত হবে, ইকুয়াল টু ইম্যাক্স e⁻j⍵t। 1 নম্বর সমীকরণ ধরলাম। বি কানেক্টেড টু এ সিরিজ কম্বিনেশন অফ এ রেজিস্টর আর, ইন্ডাক্টর এল, ক্যাপাসিটর সি অ্যাজ শোন ইন ফিগার। আমি যা বললাম, ফিগারে আর, এল, সি তিনটা সংযোগ করলাম সিরিজে। লেট আই বি দ্য কারেন্ট, আই হলো কি সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে, বি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট অ্যাট টাইম টি সময়ের সাথে আই সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর সি অ্যাট দ্য টাইম টি, অর্থাৎ সি এর আড়াআড়ি যে ভোল্টেজ উৎপাদন হবে সেটা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। রেজিস্টর ক্যাপাসিটর সার্কিটে কি আচরণ করে সেটা, যে -j⍰I⁴। এখন শুধু আমি ওপর শুধু বলে যাব, আপনাদের শুধু বুঝতে হবে এবং নোট করে ফেলতে হবে। এখানে তেমন বিস্তারিত বলার সময় কম খুবই। শুরু করা যাক। ইসি ইকুয়াল টু -j⍰I⁴ তো -j⍰I/xc মানে কি 1/2πfc। 2πf মানে কি ওমেগা, তো ওমেগা সিও বলতে পারে। একে 2 নম্বর সমীকরণ ধরলাম। এই রেজিস্টিভ সার্কিটে ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজ বা আড়াআড়ি ভোল্টেজ ড্রপ কত, ইএল, যেখানে জে হবে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজ থেকে, ভোল্টেজে আগিয়ে থাকে। তো ভোল্টেজকে রেফারেন্স ধরি, এই জন্য যেহেতু ভোল্টেজ আগিয়ে চলতেছে তাহলে সেটা কি পজিটিভ। ওকে, তো j⍰I⁴ মানে কি ওমেগা এল, কারণ এই যে
এক্সেল মানে কি 2πf, 2πf মানে কি ওমেগা আর ইন্টু এল। তো আমরা এটাও লিখতে পারি। একে 3 নম্বর সমীকরণ ধরলাম। দ্য অ্যান্ড রেজিস্টারের ভোল্টেজ ড্রপকে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর বাধা হলো আর, আই ইন্টু আর মানে কি ইয়ার। সো ইয়ার ইকুয়াল টু আই আর, 4 নম্বর সমীকরণ। এখন দ্য মাল্টিপ্লিকেশন বাই জে অন আর এইচ এস অফ ইকুয়েশন 3 and 4, 3 and যেহেতু আমি 2 নম্বর সমীকরণও ধরছি, তাহলে 2 and 3 বা 3 and 2 is due to the reason that the voltage EL leads, voltage এগিয়ে থাকে the current by pi by 2. ওকে, আচ্ছা 3 নম্বর সমীকরণে ভোল্টেজ এগিয়ে থাকে কারেন্ট থেকে, সেহেতু সেটা লিখতে পারি। 2 নম্বর সমীকরণে কি কারেন্ট পিছিয়ে থাকে, কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজ থেকে, তখন আমরা মাইনাস ব্যবহার করব। আর 3 নম্বর সমীকরণে কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজ থেকে আর ভোল্টেজ আগিয়ে থাকে ইন্ডাকটিভ সার্কিটে, তখন আমরা কি লিখব, পজিটিভ লিখব। ওকে, টোটাল ভোল্টেজ এবার কি রেজিস্টিভ ড্রপ, ইন্ডাকটিভ ড্রপ, ক্যাপাসিটিভ ড্রপ, তিনটাকে যোগ করলে কি পাবো, এর মান বসাই দিলাম, আই কমন নিলাম, জে এক্সএল মাইনাস জে এক্সি। এবার আর এই যে আইটাকে এদিকে পার করে দিলাম, তাহলে ই ভাগ আই ইকুয়াল টু কি আর প্লাস, এবার দুইটা থেকে যে কমন নিলাম এক্সএল মাইনাস এক্সি, একেই বলা হয় মোট ইম্পিডেন্স। মানে এই টোটাল বাধাটুকুকে, কমপ্লেক্স বাধাকে টোটাল ইম্পিডেন্স বলা হয় জেড। ওকে, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। ওকে, একে 5 নম্বর সমীকরণ ধরলাম, হোয়ার যেখানে জেড ইজ কল্ড কমপ্লেক্স ইম্পিডেন্স হুজ ম্যাগনিটিউড ইজ গিভেন বাই, যার মান, এই যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তো মনে করেন একটু চিত্রের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝে ফেলবেন। তো মনে করেন এইটুকু হলো, এইখান থেকে এইটুকু হলো এক্সেল, হ্যাঁ, আর এইটুকু হলো জিরো, এটা জিরো লেভেল, এটা হলো এক্সি। হ্যাঁ, তো মনে করেন এক্সেল বড় এক্সেল থেকে, তাহলে এই এক্সি এর মানটুকু ওপর থেকে এক্সেলের পর্যন্ত কেটে ফেলবো, তাহলে বাকি কি থাকে, এটুকু না। তো এখানে যে জেড হবে, তো এই জিরো থেকে এক্সি ওপরেরটুকু কেটে ফেললে বাকি যতটুকু লম্ব পাওয়া যায় সেটা কতটুকু, এক্সএল মাইনাস এক্সি। আমি আবার এই জিনিসটা বোঝাবো বড় চিত্র করে, জাস্ট এখানে আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি জানেন, ভূমিতে আছে রেজিস্ট্যান্স, লম্বতে আছে এক্সএল মাইনাস এক্সি, অতিভুজ জেড, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এরূপ মান পাওয়া যায় না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাই ঘটানো হয়েছে, যেখানে মডুলাস মান নির্ণয় করা হয়েছে ইম্পিডেন্সের, বাধার। 6 নম্বর সমীকরণ ধরলাম। এবার অলসো আমরা জানি জেড ইকুয়াল টু মডুলাস অফ জেড কস থিটা প্লাস জে মডুলাস জেড সাইন থিটা, কারণ আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি সাইন আমরা জানি না, তো আর মানে কি জেড কস থিটা, এক্সএল মাইনাস এক্সি মানে ফাইনাল তো একটা এক্স পাবো, রিয়াক্ট্যান্স পাবো, সেই রিয়াক্ট্যান্স মান কি, লম্বতে কে থাকে, সাগরে লবণ আছে, সাইন থাকে, তাহলে অতিভুজের সাথে সাইন গুণ করলে কি পাওয়া যায়, লম্বের মান পাওয়া যায়। ওকে, তো জেড কস থিটা প্লাস জে সাইন থিটা, কারণ মডুলাস অফ জেড কমন নিলাম, কমন নিলে এইটা থাকে। এবার এটা সমান বাই রিমোভিয়াস থিওরেম থেকে আমরা জানি এটা সমান যে ই টু দি পাওয়ার জে থিটা, মান বসে দিলাম, 7 নম্বর সমীকরণ ধরলাম। ওকে, ফ্রম 5 নম্বর সমীকরণ থেকে আমরা জানি ই বাই আই, এই যে 5 নম্বর সমীকরণ, ই বাই আই ইকুয়াল টু জেড, তো সেটাই লিখছি ই বাই আই বাই জেড। এবার ই এর মান 1 নম্বর সমীকরণ থেকে বসাই দিলাম, জেড এর মান এই যে পাইলাম যেটা, সেটা মান বসাই দিলাম। এবার ই ম্যাক্স সর্বোচ্চ ভোল্টেজ বাই ইম্পিডেন্স, টোটাল বাধা থেকে কি পাবো, সর্বোচ্চ কারেন্ট পাবো, কারণ আই ইকুয়াল টু কি ভি বাই আর, তো ভি বাই আর মানে কি, এবার টোটাল জেড আর এল সি 3 সার্কিট বিশিষ্ট, মানে 3 রেজিস্ট্যান্স বাধা বিশিষ্ট সম্মিলিত বাধাই তো কি টোটাল বাধা, সো ভি ভাগ আর মানে কি কারেন্ট, সো
সর্বোচ্চ ভোল্টেজ, তাই সর্বোচ্চ কারেন্ট পাবো, কোনো কাহিনী নেই, তাই না? e টু দি পাওয়ার যে ওমেগা টি মাইনাস যে থেটা থাকলো, কারণ ওপরে উঠাই দিলে কি হয়, প্লাস থাকলে মাইনাস হয়। এবার যে কমন নিলাম, ওমেগা টি মাইনাস থেটা, 8 নম্বর সমীকরণ ধরলাম। এবার এখানে একটু এর গুণকীর্তন করি। আইম্যাক্স যে পাইলাম সেটা কি, ওয়ার আইম্যাক্স ইজ কল্ড পিক ভ্যালু অফ এসি কারেন্ট ইন আরএলসি সার্কিট। আর এর রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই তিনটার সম্মিলিত সার্কিটে আইম্যাক্স হলো পিক ভ্যালু, সর্বোচ্চ কারেন্ট। কি কোথাকার? এসি সার্কিটের সর্বোচ্চ কারেন্ট। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি আমরা পাইলাম। তো জেড সমান মডুলাস কস থেটা প্লাস জে জেড সাইন থিটাও লেখা যায়। তো আর সমান কি, জেড কস থেটা, এই এক্সএল মাইনাস এক্সি সমান কি, জেড সাইন থিটা। তো একটাকে 9 আর একটাকে 10 করলে 10/9 করে পাই। তো এক্সএল মাইনাস এক্সি বাই আর, জেড জেড কাটা, সাইন বাই কস মানে ট্যান থেটা। 11 নম্বর সমীকরণ ধরলাম। 1 নম্বর থেকে পেয়েছি ইকুয়াল টু ইমেক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি, 1 নম্বর সমীকরণ। আর আই ইকুয়াল টু কি, আইম্যাক্স ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থেটা, 8 নম্বর সমীকরণ থেকে। এই যে 8 নম্বর সমীকরণে এই ফেজ থেকে, ওমেগা টি ফেজ থেকে কারেন্ট নির্দিষ্ট থিটা কোণে কি থাকে, পিছিয়ে থাকে। তো 8 নম্বর সমীকরণ বললাম। এবার এই সমীকরণ যে পাইলাম তিনটা, এগুলো থেকে একটা কম্বিনেশন কন্ডিশন তৈরি করা যায়, আলাদা আলাদা ডিফারেন্ট কন্ডিশনগুলো হলো তিনটা কেস পাওয়া যায়। যে কেসগুলো আমরা এখন দেখব। ফার্স্ট কেস, যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আবারও বলছি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান থেকে বেশি হয়ে যায়। মনে করেন এই যে সার্কিটে ইন্ডাক্টরের মান ক্যাপাসিটরের মান থেকে বেশি হয়ে গেছে, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এর মান এক্সি এর চাইতে যদি বেশি হয়, বড় হয়, তাহলে একটা কেস হবে। আরেকটা কেস হবে, দ্বিতীয় কেস হবে, এক্সএল বড় হয়েছিল প্রথমবার, এবার এক্সি বড় হবে এক্সএল অপেক্ষা, তাহলে একটা কেস হবে, দ্বিতীয় কেস। আর থার্ড কেস হবে, এক্সএল আর এক্সি যখন সমান হবে তখন কি ঘটনা ঘটবে আর এর সাথে। এই তিনটা কেস আমরা বের করব, তাহলে আমাদের আলোচ্য বিষয় শেষ। তো ফার্স্ট কেস ইজ, ইফ যদি এক্সএল ইজ গ্রেটার দেন এক্সি হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি বড় হয়, ইন দিস কেস বা এই কেসে কী হবে, এই যে ট্যান থেটার মান আছে না, মনে করেন এই যে এটা কি এক্সএল হলো 5 টাকা আর এক্সি হলো কি 2 টাকা। তো 5 টাকা থেকে 2 টাকা বাদ দিলে কি হয়, 3 টাকা। তো 3 টাকা বাই যে কোনো একটা মান দ্বারা ভাগ করলে ট্যান থেটার মানও কী হবে, পজিটিভ হবে। হবে কি না ভাইয়া বলেন? হবে, অবশ্যই হবে। তাহলে এক্ষেত্রে হেন্স সুতরাং থেটা উইল বি পজিটিভ। এক্ষেত্রে থিটার মানটাও কী হবে, ট্যানকে এদিকে পার করে দেন, ইনভার্স হবে, ট্যান ইনভার্স। তাহলে থিটার মানও অ্যাঙ্গেল বিটুইন দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইজ পজিটিভ। ওকে, দ্য কারেন্ট এর অ্যাঙ্গেলও হবে সেক্ষেত্রে পজিটিভ। In this alternating EMF, এই ক্ষেত্রে অ্যাক্রস দ্য কম্বিনেশন লিডস দ্য কারেন্ট অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ থিটা কোণে কারেন্ট থেকে ইএমএফ এগিয়ে থাকবে, লিড থাকবে মানে কি, এগিয়ে থাকবে কে, ইএমএফ। আবারও বলছি, অল্টারনেটিং ইএমএফ কারেন্ট থিটা থেকে থিটা কোণে এগিয়ে থাকবে, লিড থাকবে, লিড মানে এগিয়ে থাকা, ভোল্টেজ এগিয়ে থাকবে। লক্ষ্য করেন, ভোল্টেজ যদি এটা রেফারেন্স হয় তাহলে কারেন্ট পিছিয়ে থাকবে আর ভোল্টেজ এগিয়ে থাকবে এই কন্ডিশনে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফিগারটা কেমন হবে, ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে লক্ষ্য করি। আমি প্রয়োজনে এখানে একবার ড্র করে দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে এক্ষেত্রে প্রথমে রেজিস্টরের ভোল্টেজ ড্রপ কি, ই আর, এবং এই বরাবর কি অবস্থান করবে, কারেন্ট। একই ফেজে কি থাকবে, কারেন্ট থাকবে। এখন এই জিরো অবস্থা থেকে এক্সি এর মান, মানে ক্যাপাসিটরের
বাধার কারণে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কি ইসি। ইসি এর মান নিচের দিকে, কারণ সে নেগেটিভ। অন্যদিকে ইন্ডাক্টরের মান কত, ইএল। জিরো পজিশন থেকে ইএল পাবো কি, ইন্ডাক্টরের বাধার কারণে সৃষ্ট মান। তো আমার কন্ডিশন প্রথমটা ছিল যে এক্সএল বড় হবে এক্সি থেকে, তাহলে এক্ষেত্রে এক্সএলের মানে ইন্ডাক্টরের বাধা যেহেতু বেশি, তাহলে তার বাধার জনিত ভোল্টেজ ড্রপও বেশি। ঠিক আছে, এই জন্য এই লাইনটা একটু কি অ্যাম্প্লিটিউড বড় করে রাখছি। এবার ফাইনাল রেজাল্টেন্ট বের করতে হলে আমাদের এক্সএল মাইনাস এক্সি করতে হয়, তখন ইসি এর মান ইএল থেকে বাদ দিব। তো কোথায় থেকে বাদ দিব, ইসি এর যতটুকু অ্যাম্প্লিটিউড সেটুকু ইএল এর ওপর থেকে নিচ পর্যন্ত বাদ দিয়ে দিলে এইটুকু থাকে। তাহলে এইটুকুর মানকে কি বলা যায়, এই যে মোট থেকে ইসি বাদ দিলে এটুকু কি পাবো, মোট হলো কত এল থেকে ইসি বাদ দিলে এটুকু কত পাওয়া যায়, এটুকু পাওয়া যায় ইএল মাইনাস ইসি। ইজ দ্যাট ক্লিয়ার? জাস্ট এটাই হলো এক্সএল মাইনাস এক্সি এর কাহিনীটা। এবার আমাদের সামান্তরিক সূত্র আঁকতে হবে। তো সামান্তরিক আঁকতে হলে কি হবে, এই ইআরের সমান্তরাল যদি আঁকা হয়, তাহলে এখানে যে রেজাল্টেন্ট বা লব্ধি মান হবে সেটাই হলো সাপ্লাই ভোল্টেজ ই। সেটাই কি সাপ্লাই ভোল্টেজ ই। আর এই লম্বটুকুর মান হলো ইএল মাইনাস ইসি। আর এখানে যে মানটা পাবো সেটা কি ই। তো ই কেমনে পাইলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা পাবো, কারণ এখানে ই আর লম্ব পাইলাম, ভূমি পাইলাম ই আর, লম্ব পাইলাম ইএল মাইনাস ইসি, অতিভুজ পাবো না। তো অতিভুজ কীভাবে পাবো বলেন, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করেন এই যে ও ই আর ই এই বরাবর এটা একটা সমকোণী ত্রিভুজ না, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সমান কি √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো সেই ঘটনাটাই ঘটানো হয়েছে, ই আর স্কোয়ার প্লাস ইএল মাইনাস ইসি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করলে কি পাবো, ই আর স্কোয়ার প্লাস ইএল মাইনাস ইসি এর হোল স্কোয়ার। এটাই পিথাগোরাস পাইলাম না, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর এদিকে রুট এদিকে পার করে দিলে, স্কোয়ার পার করে দিলে কি হবে, রুট হবে। এবার রুটের মধ্যে একটু খেলা ভাঙার চেষ্টা করবো। ই আর মানে কি আই ইন্টু আর, বুঝতে পারছেন, প্লাস ইএল মানে কি বলেন তো, জে আই এক্সএল মাইনাস ইসি মানে কত, জে আই এক্সি, তাই কি না, স্কোয়ার। এবার যে আই স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হবে, কারণ এখানেও আই আছে এখানেও আই আছে, তাই না। তাহলে আই স্কোয়ার, এখানেও আই স্কোয়ার সবগুলা থেকে আই স্কোয়ার কমন নিলে কি থাকে, আই থাকে, সরি আই স্কোয়ারগুলোকে রুটের বাইরে বাইর করলে কি হয়, আই হয়। এরপরে আমি যে কমন নিলাম, তাহলে কি হয়, এক্সএল মাইনাস এক্সি, আর ওপরে কি হোল স্কোয়ার না। আচ্ছা, এখানে তো জে স্কোয়ার হওয়ার কথা, তাই না। এখানে একটু লক্ষণীয় বিষয় যে মাইনাস ইসি আছে না, ইসি এর মান কত, মাইনাস সূত্রের মাইনাস, আর এটা কি মাইনাস জে এক্সি, তার উপর হোল স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, কি
কি হয়, প্লাস হয় না, মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে প্লাস। ওকে, পরের লাইনে তাহলে কি হবে, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার। এখানে এই যে জে আছে না, জে কি বাইরের আনলে কি হয়ে যায়, কমন নিলে জে স্কোয়ার হয়, জে স্কোয়ার থেকে সেটা কি হয়, জে স্কোয়ারের মান -1, মাইনাস আবার গুণ দিলে কি হয়ে যায়, এটা আবার মাইনাস হয়। অলরেডি এখানে একটা মাইনাস আছে সূত্রের। আর ইসি এর মান কত, ইসি সমান আমরা কি জানি, ইসি ইকুয়াল টু জানি মাইনাস জে আই ইন্টু এক্সি, তাই না? তাহলে এই মাইনাস জে আর সূত্রের মাইনাস কি হয়ে যায়, অলরেডি এখানে একটা মাইনাস, সেটা প্লাস হয়ে যায়। আবার জে কে বাইরে নিয়ে আসলে জে স্কোয়ারের মান স্কোয়ার আছে, তো জে স্কোয়ার হবে, জে স্কোয়ারের মান কত হবে, -1 হবে। -1কে আবার ভেতরে প্রবেশ করালে দেখা যাবে এটা আবার প্লাস ছিল, মাইনাসে পরিণত হবে। ওকে, তো আই গুণ আকারে আছে, ই ভাগ আসলে ই বাই আই লেখা যায়, √r² প্লাস এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কোয়ার। এই ই বাই আইকে জেড বলা হয়, ইম্পিডেন্স বলা হয়, যেটা ওহমের সূত্র, আর ইকুয়াল টু কি ভি ভাগ আই না, তো ভি মানে ই আর আই, জেড মডুলাস অফ যে ইম্পিডেন্স ইজ কল্ড ইম্পিডেন্স অফ RLC সার্কিট, সো এক্সএল ইজ গ্রেটার দ্যান এক্সি। তো যখন এক্সি থেকে এক্সএল বড় হয়, থিটা ইজ পজিটিভ হয়, হ্যান্স। সুতরাং পাওয়ার ফ্যাক্টর, এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর বলা হয় কাকে, পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন ফ্যাক্টরকে পাওয়ার ফ্যাক্টর বলে। তো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ হলো থিটা কোণে অবস্থান করে। যদি পাওয়ার ফ্যাক্টর পজিটিভ হয়, মানে থিটার মানটা পজিটিভ হয়, অর্থাৎ ভোল্টেজ এগিয়ে থাকে, কারেন্ট পিছিয়ে থাকে, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং বলে বিবেচনা করা হয়। কি বলা হয়, ল্যাগিং বলা হয়। আমি এই কখন কে আগিয়ে থাকবে এবং সেই সময় কি পাওয়ার ফ্যাক্টর হবে, এটা আমি ক্লাস শেষে আলোচনা করে দেব একটা টেকনিক ব্যবহার করে। ওকে, এবার কেস টুতে কি, এবার যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থেকে বড় হয়, তাহলে থিটা কি হবে, থিটা প্রায় 0 থেকে ছোট হবে, মানে নেগেটিভ, ট্যান থিটা নেগেটিভ আসবে। সুতরাং থিটা ইজ নেগেটিভ, কারণ এই যে এখানে লক্ষ্য করেন, এবার এক্সি কি বড়, তো বড় মানটা কি নেগেটিভ, এখানে 5 টাকা ছিল, এটা হলো এবার নেগেটিভলি 10 টাকা, তাহলে কি হবে, -5 টাকা হবে। -5-এর সাথে যা দ্বারা ভাগ করি না কেন, আর এর মান তো পজিটিভ হয়, তখন ট্যান থিটা কি নেগেটিভ আসবে। তো নেগেটিভ মানকে পজিটিভ মান দ্বারা ভাগ করলে নেগেটিভ আসে না, তো সেক্ষেত্রে কি হবে, ট্যান থিটা নেগেটিভ আসবে, যা 0 থেকে ছোট হয়। অন্যদিকে থিটাও কি নেগেটিভ আসবে। ক্যালকুলেটর চেপে দেখুন, নেগেটিভ যে কোনো মানের সাথে ট্যান ইনভার্স নেগেটিভ মান করলে কি হয়, থিটার মানও নেগেটিভ হয়। জাস্ট এ মোমেন্ট, আমি দেখাচ্ছি। ট্যান ইনভার্স -0.3, হ্যাঁ, এই যে নেগেটিভ আসছে, থিটার মান কত, নেগেটিভ, তো অনুরূপ থিটাও কি হবে, 2 নাম্বার কেসে নেগেটিভ হবে। তো আমরা বলতে পারি যে ইন দিস কেস এসি ইন আরএলসি কারেন্ট, আরএলসি সার্কিটে কারেন্ট উইল লিড, এগিয়ে থাকবে, দ্য ইএমএফ বাই অ্যাঙ্গেল থিটা, থিটা কোণে কারেন্ট ভোল্টেজ থেকে বা ইএমএফ থেকে বা সাপ্লাই প্রয়োগকৃত বা উৎসের ইএমএফ ভোল্টেজ থেকে কারেন্ট এগিয়ে থাকবে। সো ই বাই আই ইকুয়াল টু √, এবার এক্সি মাইনাস এক্সএল, এক্সএল মাইনাস এক্সি ছিল, এবার এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার, এটা হবে টোটাল ইম্পিডেন্সের মডুলাস। ওকে, so modulus is impedance of RLC circuit, in this case power factor কি হবে, এবার লিডিং হবে, যেহেতু কারেন্ট ভোল্টেজ থেকে এগিয়ে থাকবে, কারেন্ট আগে দৌড় দিবে, তখন কি হবে, পাওয়ার ফ্যাক্টর cos থিটার মান লিডিং হবে। তাহলে এক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, চলুন দেখে আসি। ভেক্টর ডায়াগ্রাম
of RLC circuit when condition XC is greater than XL। ঠিক আছে, তো এই অবস্থায় কি হবে লক্ষ্য করি। এবার XC এর মান কি বড়, তো এই বরাবর কি আছে ই আছে, তাই না? ই মানে কি রেজিস্টিভ ইএমএফ আর আর এই বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা যদি কোয়াড্রেন্ট হয় তো এইটুকু কি ইএল, এটা 0 থেকে ইএল হলো ইন্ডাকটিভ ইএমএফ, আর এই টোটালটুকু হলো কি ক্যাপাসিটিভ ইএমএফ, ক্যাপাসিট্যান্সের কারণে সৃষ্ট ইএমএফ ইসি। এবার ইএল যেহেতু ইসি থেকে ছোট, তো ইসির ওপর থেকে শীর্ষবিন্দু থেকে আমি বাদ দিয়ে দিলে এইটুকু পাবো, তাই না? তো এইটুকু যদি ইএল বাদ দিয়ে দিই, ইএল, তাহলে এইটুকুর মান কত যে টোটাল টু থেকে ইএল বাদ দিলে এটুকু পাবো। তো এটুকু আমি কি বলতে পারি ইসি মাইনাস ইএল। তো সিমিলার প্রসেসে সামান্তরিক সূত্র আঁকলে এবার নিচের দিকে যে লব্ধি ফ্যাক্টর হবে সেটাই কি ভি, সেটাই সাপ্লাই ইএমএফ ই। তাহলে লক্ষ্য করেন এই মানটা কত ইসি মাইনাস ইএল, এটা লম্ব, এটা ভূমি আর, অতিভুজ ই। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এটাই পাইছি। সিমিলার প্রসেসে আগের নিয়মে সলভ করলে এরূপ হয়। ওকে, তাহলে এটাই হলো ভেক্টর চিত্র। এবার কেস নাম্বার 3, থার্ড নাম্বার কেসে যখন এক্সএল আর এক্সি এবার সমান, এবার কোনোটা কারো চাইতে বড় ছোট না, সমান হয়ে গেলে কি আচরণ করে, দেন tan theta equal to 0, hence সুতরাং theta equal to 0। in this case AC is RLC current will be in phase থাকবে with EMF। বুঝতে পারলেন না তো? চলেন এবার একটু দেখি। আমরা কি জানি XL minus XC by R equals to কি equals to tan theta। এবার লক্ষ্য করেন XL আর XC সমান, তো সমান হওয়ার কারণে XC এর জায়গায় যদি XL ব্যবহার করি তাহলে XL মাইনাস XL বাই আর ইকুয়াল টু কি tan theta। তো পরের লাইনে কি XL আর XL কাটাকাটি হলে কি 0 বাই আর ইকুয়াল টু tan theta লেখা যায়। তো এখন যে কোনো মান 0কে যে কোনো মান দ্বারা ভাগ করলে কি হয় tan theta সমান 0 হয়। আর 0 হলে থিটার মান কত, মানে কোণ কত, থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স 0 সমান কি থিটাও কত হবে 0 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে 0 মানে কি বুঝতে পারছেন, কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে থাকবে, মানে এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স সৃষ্টি হবে না, ফেজ পার্থক্য তৈরি হবে না। তাহলে ভেক্টর ডায়াগ্রাম কি হবে, ভেক্টর ডায়াগ্রাম ইন কন্ডিশন এক্সএল আর এক্সি যখন সমান, তখন যে লক্ষ্য করেন এইটুকু কি 0 থেকে এক্সএল মানে ইএল, এইটুকু হলো ইসি, মানে সমান অ্যামপ্লিটিউড। তাহলে কি একে অপরকে ভ্যানিশ করে ফেললে এই যে ই আর বরাবর কারেন্ট অবস্থান করবে, আর ই আরটাই হবে সাপ্লাই ইএমএফ যেটা ই এর সমান। এটাই হলো ভেক্টর ডায়াগ্রাম, আর কিছুই না। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করেন থিটার মান কত পেয়েছি 0 ডিগ্রি। তাহলে জেড ইকুয়াল টু ই বাই আই ইজ মিনিমাম, কারণ আমরা যে জেড পাচ্ছি সেটা শুধু রেজিস্ট্যান্সের মান, কারণ এক্সএল আর এক্সি একে অপরকে তো খেয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, বা বিপরীতমুখী হওয়ার কারণে রেজাল্টেন্ট বা নেট ভ্যালু ইজ 0 এক্সএল আর এক্সির মান। তাহলে শুধু রেজিস্ট্যান্স বাধা থাকছে, কিন্তু সার্কিট কি, সার্কিট হলো রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ।
কিন্তু শুধু আমরা এই কন্ডিশনে কি পাইলাম, শুধু রেজিস্ট্যান্সের ইফেক্টেশন পাইলাম। সো এক্ষেত্রে বাধা তাহলে কি কমে যাচ্ছে না? এক্সএল এক্সি তো কিছুই নেই, শুধু রেজিস্ট্যান্স থাকছে, তাহলে আমরা বাধা বলতে পারি মিনিমাম। আর মিনিমাম বাধা হলে I = V/R। তো মিনিমাম বাধা যদি হ্রাস পায় কারেন্ট কী পাবে? ইনক্রিজ হবে না? ব্যস্তানুপাতিক না? তাহলে সো দেন কারেন্ট ইজ ম্যাক্সিমাম। যখন ইম্পিডেন্স, তাহলে কখন এক্ষেত্রে কিন্তু প্রশ্ন হতে পারে যে এক্সএল আর এক্সি এই কন্ডিশনে যদি সমান সমান হয় তাহলে ইম্পিডেন্স হবে মিনিমাম এবং এই সিরিজ সার্কিটে কারেন্ট হবে ম্যাক্সিমাম। আর এই কন্ডিশনকেই মানে এক্সএল আর এক্সি কন্ডিশনকে রেজোন্যান্স সার্কিট বলে। কি বলে? রেজোন্যান্স সার্কিট। এখানে আপনারা নতুন একটা কথা শিখলেন। যদি প্রশ্ন করে হোয়াট ইজ রেজোন্যান্স সার্কিট বা এক্সপ্লেন দ্য রেজোন্যান্স সার্কিট অফ RLC সিরিজ সার্কিট, তাহলে আপনাদের এই সব লেখা কমপ্লিট করে ফেলে শেষে এই অংশটা ইনক্লুড করে দিতে হবে যে when XL = XC then the circuit is impedance is minimum and current is maximum, so it's called a resonance circuit. It's called a resonance circuit. And this condition theta is 0 degree, so voltage and current is in the in phase of circuit. Finally power factor cos theta = 0 degree, 0 ডিগ্রির মান 1, সো পাওয়ার ফ্যাক্টর হবে এক্ষেত্রে ইউনিটি। কি হবে? ইউনিটি, একক। এখন আপনারা মাথায় রাখবেন, এই একটা ওয়ার্ড দেখে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন না? সিভিল, তো এই সিভিল বানানে 5টা লেটার আছে, তাই না? 5টি লেটারের মধ্যে প্রথম 3টিকে একটা কম্পেয়ার করে দেখুন। প্রথম 3টিকে, সিতে ক্যাপাসিটর, আইতে কারেন্ট, ভিতে ভোল্টেজ। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট এগিয়ে, ভোল্টেজ পিছিয়ে। পরের 3টি লেটারকে আবার একসাথে করবেন। পরের 3টি লেটার, তো VIL, এলে কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ আগিয়ে, কারেন্ট পিছিয়ে থাকবে। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ আগিয়ে থাকবে, কারেন্ট পিছিয়ে থাকবে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বানান CIVIL। CIV প্রথম 3টি লেটার নিলে, সি ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট এগিয়ে, ভোল্টেজ পিছনে থাকবে, মানে কারেন্ট আগেই চলা শুরু করবে, তার নির্দিষ্ট কোণ, কী কোণ? থিটা কোণে পেছন থেকে ভোল্টেজ চলা শুরু করবে। এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং। কি হবে? লিডিং, মানে কারেন্ট এগিয়ে যাচ্ছে ভোল্টেজ রেফারেন্স থেকে। অন্যদিকে VIL পরের 3টি লেটার নিলে ইন্ডাক্টর থেকে ভোল্টেজ এগিয়ে থাকে, কারেন্ট পেছন থেকে থাকে, মানে ভোল্টেজ আগে চলা শুরু করে, নির্দিষ্ট কোণ থিটা কোণ থেকে পরে কারেন্ট চলা শুরু করে। এক্ষেত্রে কারেন্ট যেহেতু পিছিয়ে থাকে তাইকে ল্যাগিং বলে। কি বলে? ল্যাগিং বলে। তাহলে ইন্ডাকটিভের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ক্যাপাসিটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লিডিং। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।